জিরো 43 47 আসসালামু আলাইকুম মেল। রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের ক্যানভা গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা, তো এই কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমাদের মেন্টর যিনি আপনাদের মেন্টর, উনি সম্ভবত আপনাদের ক্যানভার বেসিক সবকিছুই দেখিয়েছেন এবং বুঝিয়েছেন ক্যানভা টুলস সম্পর্কে এবং ক্যানভা দিয়ে মোটামুটি কি কি করা যায়। এটা হচ্ছে একটি অনলাইন গ্রাফিক্স টুলস যা অনলাইনে এই ইন্টারনেটের সাহায্যে ওয়েবসাইট ব্রাউজ করে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। আজকের টপিক হচ্ছে টেক্সট, কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ। হ্যাঁ, টেক্সট দিয়ে মোটামুটি আজকে পুরোপুরি আজকে ক্লাসটা শেষ করব। তো এখানে আমি যদি পয়েন্টগুলো একটু একটু করে দেখি: টেক্সট এডিটিং, কালার কাস্টমাইজেশন, ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ, টেক্সট টুল পরিচিতি এবং ব্যবহার, টেক্সট কাস্টমাইজেশন, ফন্ট সাইজ, স্টাইল, টেক্সট পজিশনিং, অ্যালাইনমেন্ট, কালার প্যালেট ও ব্র্যান্ড কালার ব্যবহার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ফটো কালার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। হ্যাঁ, তো এই পুরো ব্যাপারটা হচ্ছে টেক্সট। আমরা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে টেক্সট অনেক বড় একটা ফ্যাক্ট, একটা পার্ট বলতে পারেন। টেক্সট দিয়ে বিভিন্ন রকমের লোগো বানানো হয়। হ্যাঁ, এবং টেক্সটের মাধ্যমে পুরোপুরি ডিজাইনের প্রায় 60-40%, এমন এমনও ডিজাইন আছে যা 80%ও টেক্সটের উপরেই সৌন্দর্যটা ডিপেন্ড করে। তো টেক্সটের অনেক কিছু আছে, এটা আমাদের শেখাটা জরুরি। আর ক্যানভা দিয়ে যেহেতু আমরা শিখতেছি, ক্যানভা টুলসটা আমরা মোটামুটি যতটুকু জেনেছি এটা ব্যবহার করতে 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 আরো বিস্তারিত জানবো। আই থিঙ্ক আপনারা সবাই ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করতেছেন, তবে সম্ভব হলে পেডটা কিনে নেবেন। প্রিমিয়ামটা হলে ভালো হয়, অনেক ফিচার ইউজ করা যায় এবং ভালো শেখা যায়। আচ্ছা, যাই হোক, ফ্রিটা দিয়েও করতে পারবেন। আমরা সবাই মিউট হয়ে যাই প্লিজ, হ্যাঁ, যে যার নিজ দায়িত্বে মিউট হয়ে যায়। আর যদি আমি মিউট করি তাহলে আপনাদের কথা বলার সুযোগ থাকবে না, বেটার আমি সেটা করি। জি, আমি সবাইকে মিউট করে দিয়েছি ক্লাস রেকর্ডের স্বার্থে, অন্যথায় ভিডিওটি নষ্ট হয়ে যাবে। একটু জোরে বলেন, কথা আবার শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই আপনি আচ্ছা, বলেন, আমি, শোনা যাচ্ছে? হ্যাঁ, এই যে আমি এখন শোনা আমি যাচ্ছে। ট্রাই করতেছি এখন শোনা যথেষ্ট সাউন্ডে কথা বলার জন্য, লাউডলি। প্লিজ আপনারা একটু আপনাদের ডিভাইসের ভলিউমটা বাড়িয়ে একটু চেষ্টা করেন মনোযোগ দেওয়ার জন্য, কেমন? আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা অনুগ্রহ করে আর আনমিউট হবেন না প্লিজ, হ্যাঁ। তো আমি একটা কাস্টম সাইজ নিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা এই টেক্সটের পুরো ব্যাপারটাকে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমি 1200 × 1200 একটা ফ্রেম সাইজ নিয়েছি। হ্যাঁ, ওয়েট 1200 এবং হাইট 1200 পিক্সেলের মাপে, ঠিক আছে। এই ফ্রেমের ভিতরে আমি যদি, যেহেতু আজকে টপিক পুরোটাই ক্লাসের ইয়ে নিয়ে, আমাদের টেক্সট নিয়ে, এই জন্য টেক্সটের বিস্তারিত এই সাদা পেজের ভিতরে আমরা দেখবো এবং করব, ঠিক আছে। প্রথমেই ক্যানভা এডিটিং। এই ক্যানভাসের ভিতরে আসলে আমরা দেখতে পাই বাম সাইডে আমাদের সেই প্যানেল, মেনু, যেখানে আসলে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে সোর্স পাওয়া যায়, অর্থাৎ আমাদের এই ছোটখাটো এলিমেন্ট দিয়ে আমরা এই ডিজাইনগুলো মোটামুটি করে থাকি। এরপরে প্রত্যেকটা এলিমেন্টের উপরে এডিটিং টুলসটা শো করে। আমরা যদি প্রথমেই টেক্সট অপশনে যাই, এখানে ডিজাইন, ডিজাইন থেকে এলিমেন্টস, এলিমেন্টস থেকে টেক্সট। হ্যাঁ, এই হচ্ছে টেক্সটের অপশনটা। এবং এখানে দেখেন টেক্সটের কয়েকটা ফরম্যাট আছে। অ্যাড অ্যাড এ টেক্সট বক্স, এটা হচ্ছে আমাদের যেই টেক্সট আমরা সরাসরি যদি টেক্সট নিতে চাই, এখানে ক্লিক করলে একটা বক্স চলে আসবে। হ্যাঁ, এখানে এই যে ইওর প্যারাগ্রাফ টেক্সট, এই লেখাটা বাই ডিফল্ট আপনি ক্লিক করলে এরকম একটা লেখা আসবে এবং এখানে আপনি আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে নিতে পারবেন। এরপরই হচ্ছে আপনার এখানে কিছু স্টাইল রয়েছে, যেমন ডিফল্ট টেক্সট স্টাইল, এখানে অ্যাড এ হেডিং, তারপরে সাব হেডিং, অ্যাড টাইটেল বা সাবটাইটেল ইত্যাদি। হ্যাঁ, এরপরে একটু নিচে গেলে আপনারা এই যে আরো কিছু জিনিস দেখতে পারবেন। তো এগুলোর মধ্যে যেমন আপনার কিছু কমন টেক্সট লেখা থাকে, যেমন থ্যাংক ইউ, সাবস্ক্রাইব, এরপরে কমেন্টস ইত্যাদি কিছু লেখা আছে, লাইক শেয়ার ইত্যাদি। এই লেখাগুলো ডিজাইন করে লেখা থাকে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন। তো এই লেখাগুলো ধরেন আপনি এখান থেকে কোনো লেখা যদি বা টেক্সট যদি নিয়ে আসেন আপনার ডিজাইনের ভিতরে ইউজ করার জন্য, আপনি এটাকে এডিট করতে পারবেন, ভিতরে টেক্সটটাকে পরিবর্তন করা যাবে। তো এই হচ্ছে বিষয়। তবে এখানে যে এই বাল্ক ডিল যে লেখাটা, এই লেখাটাকে আপনি এডিট করতে পারবেন, অথবা এটা দেখেন এখানে এটা একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, আপনি এই টেক্সটের মতো করে একটা ডিফল্ট টেক্সট নিয়ে এরকম ডিজাইন কিভাবে করবেন, এটাই মূলত আজকে শিখবো। তবে বেসিকটা আমি দেখে নেই। বেসিক হলো আমরা একটা বাই ডিফল্ট টেক্সট বক্স নিলাম, এই ডিলিট করে দিই এটি, এটারও দরকার নেই। এটা এটা হচ্ছে আমাদের টেক্সট বক্স, একটু বড় করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। হুম,
এখানে এই টেক্সটটাকে আমরা এডিট করলে দেখেন, আমি যদি বাইরে ক্লিক করি উপরের আমাদের সেই টুলস, এডিটিং যে টুলস গুলা এগুলা চলে যাচ্ছে। আবার যদি এটাতে ক্লিক করি তা আবার আমাদের টুলস গুলা শো করতেছে। হ্যাঁ, এখানে আসলে এই প্রত্যেকটা টুলস ব্যবহারের মাধ্যমে আমি আমার এই টেক্সের পরিবর্তন ঘটাতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকে টেক্সের মূলত কাজ। আমি একটা একটা করে পরিচয় করে দিচ্ছি। আমি এইটা সুন্দরভাবে প্র্যাকটিসের স্বার্থে আরো কয়েকটা ফন্ট আমি অ্যাড করে নেই। আমি এন্টার প্রেস করে আরেকটা লাইন বাড়িয়ে নিলাম, আরো একটা লাইন নিলাম, মোটামুটি 3টা লাইন হলো। আমার অনেকগুলো টেক্সট এখানে হলো। আচ্ছা, এখন প্রথমে আসি ফন্ট। ফন্ট হচ্ছে এই লেখার এক একটা স্টাইল, এক একটা ক্যাটাগরিতে এই লেখাটা হবে। এই ফন্টের এই অপশনে ক্লিক করার পরে আপনারা বাম সাইডে আরেকটা দেখবেন ড্যাশবোর্ড ওপেন হবে, এবং এখানে এখানে প্রথমেই এই সার্চ যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি সার্চ করে আপনার যদি কোনো পছন্দের বা নির্দিষ্ট ফন্ট থাকে সেটা সার্চ করে এই যে ফন্টটা, এটার একটা স্টাইল দিতে পারবেন। এবং এখানে যদি আপনি স্ক্রল বাটনটা ঘোরান তাহলে এখানে যে ফন্টগুলো আছে অলরেডি সেই ফন্টগুলো আপনি একটা একটা করে দেখতে পারবেন। এবং বাম সাইডে যে ফন্টগুলার প্রত্যেকটা ফন্টের স্টাইল কেমন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে যে নামগুলা দেখতেছেন এটা হচ্ছে এই ফন্টের নাম। হ্যাঁ, তো আমরা প্রথমেই আমাদের প্রয়োজনীয় একটা ফন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। ফর এক্সাম্পল যদি আমরা স্টাইলিশ কোনো ফন্ট নেই, তো অনেক ধরনের ডিজাইনের আছে, বা কেউ চাইলে ক্যালিগ্রাফি, গ্রাফিক্স ইত্যাদি ডিজাইন নিতে পারে, যার যখন যেরকম প্রয়োজন হয়। এই যে এটাতে ক্লিক করলাম, আমার ফন্টটা এখন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এবং এই ফন্টের নাম হচ্ছে এই যেটা ভার্টিক্যাল লাইন টাইমস নিউ রোমান, এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা ফন্ট। এবং এই যে অ্যারো বাটনটাতে ক্লিক করলে এই টাইমস নিউ রোমানের আরো কয়েকটা ক্যাটাগরি আছে ভিতরে, রেগুলার, মিডিয়াম, এরপরে সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড। হ্যাঁ, এইটাকে অর্থাৎ এখন রেগুলার টাইমস নিউ রোমান এই ফন্টটা দেওয়া, এবং এটা রেগুলার যেটা আছে সেটাতে এটা দেওয়া আছে। আমি যদি বোল্ড বা এক্সট্রা বোল্ড করি তখন এটা আরেকটু গাঢ় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এই যে অপশনটা, এই অপশনের ভিতরে গিয়ে আমি আমার লেখার বা আমার যে টেক্সট ছিল সেটার ফন্ট পরিবর্তন করতে পারবো, এবং সেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি বোল্ড, সেমি বোল্ড বা ইতালিক করে নিতে পারবো। এরপর টেক্সট স্টাইল দেখেন, এইটার ভিতরে হচ্ছে কোথায় গেলাম, প্রথমে ফন্ট অপশনে ছিলাম। ফন্ট থেকে আমরা এখান থেকে ফন্ট ক্যাটাগরি, মানে আমাদের বিভিন্ন ফন্টগুলো এখানে শো করে, আমার প্রয়োজন অনুযায়ী একটা ফন্ট দিলাম। এরপরে টেক্সট স্টাইল, স্টাইলের ভিতরে যদি যান এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে হেডিং, সাব হেডিং, বডি বা টাইটেল। হ্যাঁ, এগুলোর মানে হচ্ছে হেডিং অর্থাৎ আপনার মেইন লাইন, প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা টাইটেল থাকে। এরপরে ওই টাইটেলের ভিতরে আবার সাব টাইটেল থাকে। একটা প্রতিবেদন লেখার সময় একটা শিরোনাম লেখা হয়, শিরোনামের আবার সাব শিরোনাম থাকে। এটা হচ্ছে এইটা দিয়ে বোঝানো হয়েছে হেডিং অথবা সাব হেডিং। হেডিংটা থাকবে একটু বড় লেখা, ফন্ট এই সাইজটা একটু বড় থাকবে, এবং সাব হেডিংটা তার থেকে একটু ছোট থাকবে। আর বডি অর্থাৎ ভিতরে যে প্যারাগ্রাফটা থাকবে সেটা তার থেকে একটু ছোট ফন্ট থাকবে। হ্যাঁ, এই হচ্ছে হেডিং বা সাব হেডিং এর বিষয়। তাহলে আমার মোটামুটি আমি যদি টেক্সটের ভিতরে এই প্রথম যে অংশটা আমার ফন্ট, এই টুলস এর ব্যবহারটা আমরা জেনে গেলাম। এবং দ্বিতীয় অপশন যেটা এখানে হচ্ছে ফন্ট সাইজ। এখানে আর তেমন বোঝানোর কিছু নাই, আপনার এই লেখাটাকে বড় ছোট আপনি এখান থেকে করতে পারবেন। এই প্লাসে ক্লিক করলে এটা বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে, অথবা আপনি চাইলে মাঝখানে এখানে ক্লিক করে নির্দিষ্ট একটা ফন্ট সাইজ আপনি দিয়ে নিতে পারবেন নিজে থেকে। এটা আমি 50 দিয়ে দিলাম, 50। ঠিক আছে, ছোট হয়ে গেল। আবার এই যে বক্স, এই যে টেক্সটের যে বক্সটা আছে এটা ধরেও আমরা আমাদের এই ফন্টের বড় ছোট করতে পারি, তাই না? এই গেল। এরপরে আসতেছি ফন্ট কালার। এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের এটা বেশি প্রয়োজন হবে। টেক্সট কালার, এইটাতে গিয়ে আপনি এখান থেকে ক্যানভার যে কালার বক্স রয়েছে সেই সবগুলা কালার এখানে শো করে। তো এই কালারগুলো আপনার এই টেক্সটের ভিতরে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি নির্দিষ্ট একটা কালার এখান থেকে ধরেন, এই যে এখানে যে কালারগুলো ও সাজেস্ট করতেছে ডিফল্ট সলিড কালার। হ্যাঁ, তো এই আবার সি অলে ক্লিক করলে এখানে যত রকমের কালার আছে সব একসাথে দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে আপনি ব্যবহার করলেন, এই কালার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আবার এই এই সেম জিনিসটাকে আপনি যদি এই যে প্লাস আইকনের যে কালার বক্সটা দেখতে পাচ্ছেন, অ্যাড এ নিউ কালার, এখানে ক্লিক করে আপনি একটা কাস্টমাইজ বা কাস্টম কালার নিতে পারবেন। হুম, এই কাস্টম কালারটা হচ্ছে, আহ, এক মিনিট একটু হোল্ড করছি।
স্যার শোনা যাচ্ছে না? আচ্ছা, তো দুঃখিত। তো এখান থেকে যেটা শিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাস্টম কালার নেওয়া। যেমন আমরা আমাদের নির্দিষ্ট একটা পছন্দের কালার থাকতে পারে, সেই কালারটা আমরা নিতে চাই, সেক্ষেত্রে এখানে যে কালারগুলো আছে এগুলোর সাথে আমার অনেক সময় ম্যাচ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টম কালার এখান থেকে নিতে পারি। প্রথম হচ্ছে কালার কোড। এখানে দেখতে পাচ্ছেন এই যে যে একটা আইকন, এটা আমি যেখানে বসাবো সেখান থেকে আমার কালারটা নিয়ে নেবে। হ্যাঁ, আমি যদি এটাকে ঘোরাই এবং এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের কালারটা আমি আবার এই নিচের এই রুলারের মাধ্যমে এটা পরিবর্তন করতে পারি। আমার যখন যেখান থেকে যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি এখান থেকে কালারটা নিব। এই হচ্ছে বিষয়। আবার এইখানে দেখেন, আমার এইটা যতবারই আমি ঘোরাচ্ছি ততবারই এখানে একটা কোড জেনারেট হচ্ছে এবং ইউনিক ইউনিক কোড জেনারেট হচ্ছে। এটা হচ্ছে কালার কোড বলা হয় এটাকে। অনেক সময় দেখা যায় যে আমি এখানে একটা টেক্সট নিলাম এবং এই টেক্সটটাকে আমি কপি করলাম, কপি করে দেখা গেল যে এই টেক্সট আমার ব্ল্যাক কালার। আমি এই কালারটা হুবহু চাচ্ছি, আমি যদি এটা ম্যানুয়ালি করতে যাই তাহলে কি হবে, একেবারে কারেক্ট বা সেম নাও আসতে পারে। সেক্ষেত্রে আমি এই কালার কোডটা ব্যবহার করব। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এই কালারটা এই টেক্সটের ভিতরে ইউজ করব। সেক্ষেত্রে আমি আবার আমার এই কাস্টম কালারে গিয়ে এই যে কোডটা আমি কপি করব, এটাকে নিয়ে যদি আমি কপি করে নিয়ে যাই, এই টেক্সটে আসি, এরপর আবার কালার অপশনে যাই, এখন এই যে 00 কোডটাতে আমি এটা পেস্ট করে দেই, তাহলে আমার এই টেক্সটার এই টেক্সটের কালারটা সেম হয়ে যাবে। এটা হচ্ছে কাস্টম কালার। কালারের ভিতরে যে কোড, কালার কোড, মূলত কালার কোডটা ইউজ করা হয় একেবারে পারফেক্ট কালার কপির জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস রয়েছে সেক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে পাশেই পেন যে টুলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পিকে কালার, মানে কালার পিকার এটার নাম। হ্যাঁ, কোনো কালার ধরেন আপনি এখানে একটা ইমেজ নিয়ে একটা টেক্সট, একটা পিকচারের সাথে আপনি বসাচ্ছেন বা ডিজাইন করতেছেন, এখন টেক্সটের কালারটা এমন দিতে চাচ্ছেন যেটা ওই পিকচারের কোনো একটা নির্দিষ্ট অংশের কালার। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই কালারটা কিরকম হবে বা কিভাবে ওই কালারটা নেবেন, এটার জন্য আপনি এইখান থেকে এই কাস্টম কালারের অপশনের ভিতরে গিয়ে এখান থেকে আপনি এই যে কালার পিকার, এই পিকার দিয়ে এই পেন আইকনটা দিয়ে আপনি দেখবেন যে আপনার মাউসের কার্সরটা একটু জুম হয়ে যাবে এবং একবারে মিডল পয়েন্টে একটা স্কোয়ার বক্স হয়ে থাকবে, ভিউ হয়ে থাকবে। আপনি ঠিক এইটা যেখানে ক্লিক করবেন দেখবেন আপনার টেক্সটটা ঠিক ওই কালারে রূপান্তরিত হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিজাইনের, এক্সিস্টিং ডিজাইনের, অর্থাৎ আপনি কোনো পিকচার নিয়ে ডিজাইন করতেছেন, সেই পিকচার থেকে কোনো কালার নিতে হলে সেটা এইভাবে নেওয়া হয়, কালার পিকার দিয়ে। এই গেল সলিড কালার। এবং কালারের ভিতরে আরো কিছু জিনিস আছে, আমি যদি বের হয়ে যাই আবার কালার অপশনে যাই, এখান থেকে দেখবেন যে কালারের ভিতরে আহ, আপনার দুইটা অপশন আছে। কালারটা কোথায় গেল, একটা হচ্ছে সলিড আর একটা গ্রেডিয়েন্ট কালার থাকে। তবে গ্রেডিয়েন্ট কালারটা সম্ভবত টেক্সটে অ্যাপ্লাই করা যাবে না, এটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা দেখবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের আলোচনা আছে। আচ্ছা, তারপরে টেক্সটের কোথায় ছিলাম আমরা, কালারের অপশনে। কালারে মোটামুটি আপনারা এটা নিয়ে যদি প্র্যাকটিস করেন আর অনেক কিছু জানতে পারবেন। আমি আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথমেই আপনারা ডিফল্ট যে সলিড কালারগুলো আছে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এবং সি অল ক্লিক করে এখান থেকে কালারগুলো নিয়ে নিয়ে আপনার আপনার যে টেক্সটগুলো নিয়ে কাজ করবেন বা করতেছেন সেই টেক্সটে অ্যাপ্লাই করবেন। তাতে করে পরিবর্তনটা বুঝতে পারবেন। এবং সব থেকে বেশি ভালো হবে এটা কয়েকবার প্র্যাকটিস করার পরে কাস্টম কালারে এসে এখান থেকে প্র্যাকটিস করা। সেক্ষেত্রে যেটা হবে, আপনি নির্দিষ্ট কালারের নাম জানতে পারবেন এবং কোড বিষয়টা বুঝতে পারবেন। এবং এটা যেহেতু ম্যানুয়াল, আপনার নিজেকেই করতে হবে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে, সো এটা আপনার জন্য বেস্ট হবে শেখার শেখার ক্ষেত্রে। তো এই ছিল কালার। এরপরে যদি আমি পরের অপশন আসি, এটা হচ্ছে বোল্ড। বোল্ড মানে হচ্ছে আমার এই লেখাটা একটু গাঢ় হয়ে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি, স্যার কাইন্ডলি একটু যে কোড, কালার কোডটা একটু আরেকবার রিপিট করবেন? ক্লাস মিড টাইমে, আচ্ছা আমি রিপিট করতেছি, রেকর্ড হচ্ছে তো, অনুগ্রহ করে যদি মাইক্রোফোন অন না করেন ভালো হয়। আচ্ছা, কালার কোড হচ্ছে, ভাইয়া সব মিউট করে দেন। আমি মিউট করে রেখেছি, তবে ফ্রি ফ্রি জুম তো এটা আসলে অটোমেটিক্যালি হয়ে যায়, আনমিউট করা যায়। যারা নতুন জয়েন করতেছে এরা আনমিউট করতে পারবে। আচ্ছা যাই হোক, কালার পিকার হচ্ছে আপনার এই দেখেন এই যে মাউসের কার্সরটা যে যে কালার কাস্টম কালার অপশনে আসার পরে এখান থেকে আপনি যেখানেই এটা রাখবেন ঠিক ওইখানেই দেখবেন এখানে আলাদা আলাদা
কোড জেনারেট হয়, হ্যাঁ। এই নিচের নিচের এই যে বক্সটার ভিতরে দেখেন, এখানে রাখছেন এটার কোড আলাদা, আবার এখানে রাখছেন এখানে ভিন্ন একটা কোড দেখাচ্ছে। হ্যাশট্যাগ ছাড়া মানে হ্যাশট্যাগ সহ নিতে পারেন, অথবা আপনি চাইলে শুধু এই অংশটুকু নিতে পারেন। এটা একটা কোড এই কালারের, হ্যাঁ। মাথায় রাখবেন এটা ইউনিক কোড, ঠিক এই পয়েন্টে যে কালারটা আছে এই কালারটাই এটা কপি করবে এই কোডটার মাধ্যমে। হ্যাঁ, আপনি এই যে এই কালারটা যদি এই কোডটা এখন এখান থেকে পুরোটা কপি করেন, পুরোটা যদি কপি করেন, কোথায় গেল, দুঃখিত, কালার অপশন, কাস্টম, এই যে এটা কপি করলেন, কপি করে এই যে এখন এই টেক্সটটাকে এই কালারটা দিবেন, তাহলে সরাসরি ক্যানভার ক্ষেত্রে কালার পিকার এই ক্ষেত্রে করা করা লাগে না, শুধু আপনার পিকচার মধ্যে থেকে কালার নেওয়ার জন্য বা কালার কপি এখান থেকে কপি করে অন্য কোনো সফটওয়্যারে কাজ করার জন্য সেই ক্ষেত্রে লাগবে। তাছাড়া এই যে এই কালারটা কিন্তু আমার এখানে বাই ডিফল্ট করতেছে আমাকে, ওর নিজেই রেফার করতেছে, তুমি চাইলে এটাতে এই কালারটা ইউজ করতে পারো, আমি এক ক্লিকে এটা করতে পারি। তবে আমি যদি কালার কোডটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আবার এই কাস্টম কালারে যাব। এখন যেমন এইখানে এই কালার এই টেক্সটের কালারটা এইটা এবং এটার কোডটা ভিন্ন, আমার আগেরটার মতো না। আমি এটার মতো যদি এটা করতে চাই, আমি এই কালার কোড অপশন এসে আমি যেটা কপি করেছি সেটাকে এখানে বসিয়ে দেব, ব্যাস এটাও এরকম হয়ে গেল। হুম, এটা বোল্ড না তাই এরকম দেখাচ্ছে না, এটাকে আমি যদি বোল্ড করি, এই যে বোল্ড, এখন দুইটাই সেম হয়ে গেল। এই হচ্ছে বিষয় কালার কোডের, আশা করি বুঝতে পেরেছেন। পরের অপশনটা হলো আপনার এটা ইতালিক, এই লেখাটাকে একটু অ্যাঙ্গেল করে দেবে, বাঁকিয়ে দিবে, এটা হচ্ছে এটার মূল কাজ। এটা ক্লিক করলে দেখেন, দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। এটা এতটুকুই, এটার তেমন কিছু নেই। আর এই অপশন এটা একটু লক্ষ্য করেন, এখানে মোটামুটি অ্যালাইনমেন্ট, তবে অ্যালাইনমেন্ট তিনটা অপশন রয়েছে এখানে, প্রথম হচ্ছে লেফট, রাইট, এরপরে সেন্টার। আপনার অ্যালাইনমেন্ট বিষয়টা হচ্ছে আপনার এই যে লেখাটা, আমি যদি একটা মাঝখানের লেখাটাকে একটা ওয়ার্ড কেটে দেই, তাহলে অ্যালাইনমেন্টের বিষয়টা সহজে বোঝানো যাবে। এখন এটা এটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, হ্যাঁ। এখন যে অপশন আছে এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, মানে মিডল থেকে দুই দিকে সমান থাকবে। আমি যদি এটা ক্লিক করি পরিবর্তন হয়, এখন হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আছে, বাম সাইড থেকে সোজা হয়ে ডান সাইডে যে 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 লাইনের যতটুকু দূরত্ব রয়েছে সেটা বুঝিয়ে রাখবে। আবার যদি ক্লিক করি, এখন হচ্ছে মানে সব দিক থেকে একরকম থাকবে। এটা বড় বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে এইটা ইউজ করা হয়। আবার ক্লিক করলে এখন হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে, ডান পাশ থেকে অ্যালাইন থাকতেছে, মানে সোজা থাকতেছে, আর বাম সাইডে বড় ছোট থাকুক। হ্যাঁ, এই হচ্ছে এই অ্যালাইনমেন্টের কাজ। এরপরে পরের অপশনটাই হচ্ছে লিস্ট। অনেক সময় আমরা অনেক কিছু লিখি যেটা পয়েন্ট করা থাকে, বোল্ড ছোট ছোট পয়েন্ট আকারে থাকে, হ্যাঁ। তো পয়েন্ট গুলাকে বোঝানোর জন্য এই অপশনটা দেওয়া হয়েছে, এখানে কয়েকটা অপশন আছে, মানে এটার ভিতরেও কয়েকটা অপশন আছে, যেটা আমি যদি ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন এটার জন্য আমার এই লেফট অ্যালাইন করা লাগবে। এখন এই যে ছোট ছোট এই পয়েন্ট গুলো আসছে, তাই না, প্রত্যেকটা লাইনের এক একটা পয়েন্ট করে ইন্ডিকেট করে দিয়েছে। আবার যদি ক্লিক করি এটা নাম্বারে পরিবর্তন হবে, 1 2 3, হ্যাঁ। অনেক সময় আমরা টেক্সট লেখার ক্ষেত্রে এরকম আমাদের দরকার হয়। তো এই হচ্ছে এটার অপশন। লিস্টের দুইটা অপশনই আছে, একটা হচ্ছে 1 2 3 4 এভাবে বসাতে পারেন, অথবা এই স্টাইলটা দিতে পারেন। এই এই গেল এই অপশনটা। মোটামুটি আমরা কি কি জানলাম, ফন্ট, ফন্ট সাইজ, কালার মানে টেক্সট কালার, বোল্ড, ইতালিক, তারপরে অ্যালাইনমেন্ট, এরপরে হচ্ছে লিস্ট। এখন এই লাইনটা এটা হচ্ছে স্পেসিং অপশন। স্পেসিং, স্পেসিং মানে মানে জায়গা নেওয়ার ব্যাপার স্যাপারটা আর কি। তা আপনাকে যদি আমি দুই ভাবে বুঝাই, আপনার এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা, এটাকে প্রথম হচ্ছে আপনি এই একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু থাকবে সেটা এই টুলসের মাধ্যমে আপনি এই কাজগুলা করতে পারবেন। আরেকটা কাজ হচ্ছে এই এক একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের গ্যাপ, মানে আমার প্রত্যেকটা অক্ষরগুলা বর্ণগুলা একটা আরেকটার মধ্যে থেকে কতটুকু গ্যাপ থাকবে, দূরত্ব থাকবে, এটাও এখান থেকে করা যাবে। তাই নামগুলাকে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আরো একটা ড্যাশবোর্ড ওপেন হয়, এখানে শো করে হচ্ছে লেটার স্পেসিং, যেটা একটু আগে বললাম, লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে কতটুকু দূরত্ব থাকবে। পরেরটা হচ্ছে লাইন স্পেসিং, হ্যাঁ, লাইন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু থাকবে সেটা বোঝানোর ক্ষেত্রে। আর নিচেরটা হচ্ছে অ্যানকার টেক্সট বক্স, মানে আমার বক্স, যদি আমি কোনো বক্স নিয়ে লেখাটা লিখি এবং সেই বক্সের ঠিক কোন পয়েন্টে আমার এই টেক্সটটা থাকবে সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এখানে দেখেন আইকনগুলো দেখলে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একবারে উপর টপের লেভেল হয়ে নিচে ফাঁকা থাকবে, এটা হচ্ছে বক্সের মিডিলে থাকবে, সেন্টারে। আর এটা হচ্ছে বক্সের নিচে থেকে শুরু হবে, উপরে ফাঁকা থাকবে। এই হচ্ছে এই অপশনটা, এটা খুব বেশি কাজে লাগে না, তারপরে জেনে রাখা ভালো। তো আমরা এই দুইটা জিনিস নিয়ে প্র্যাকটিস করব। লেটার স্পেসিংটা যদি আমি প্রথমে দেখি, তাহলে আমি এই বক্সটাতে আগে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই স্পেসিং অপশনে গেলাম। এখান থেকে আমি এই লেটারের এইটাকে যদি আমি একটু বড় ছোট করি তাহলে বোঝা যাবে। আমি যদি এখানে 50 করে দিই
এবং দেখেন এখন এটার এই এই লেখাটা, আচ্ছা এটা ইতালিক উঠাই দিই তাহলে বুঝতে পারবেন। এই লেখার থেকে এটা দূরত্ব বেড়ে গেছে, হ্যাঁ। এক্ষেত্রে আমি আরো একটা লাইন কমিয়ে দিই আর সহজে বোঝানোর জন্য। আচ্ছা, আর বক্সটাকে একটু বড় করে দিই। ব্যাস। এখন এই টেক্সটের ভিতরে মাথায় রাখবেন, আমি যখন বক্স ক্লিক করতেছি তখন এই ভিতরে থাকা সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যখনই এখান থেকে কোনো পরিবর্তন করতেছি, বক্সের ভিতরে থাকা সবগুলো টেক্সট একসাথে পরিবর্তন হচ্ছে। আবার যখন আমি এখানে মানে ডাবল ক্লিক করব এবং দেখবো যে আমার মাউসের কার্সারটাই ভিতরে লাফাচ্ছে, অর্থাৎ আমি টেক্সট এডিট করতেছি, তখন যদি আমি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই সেটা কিন্তু হবে না। সেটা হতে গেলে আমাকে আগে সিলেক্ট করতে হবে সবগুলা টেক্সট, হ্যাঁ। এখন হবে। এখন আমি এই যে এখান থেকে 50-এর পরিবর্তে আমি যদি এটাকে 150 করে দেই, এখন মোটামুটি এটার পার্থক্য বুঝতে পারবো। টেক্সট কি হলো, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে গেল। এই হচ্ছে বিষয়। আবার আমি এই বক্সটাকে সিলেক্ট করতেছি, এখন আর আমার সবগুলো একসাথে সিলেক্ট করা লাগবে না, আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসি। 150-কে আমি 0 করে দিলাম, একটা আরেকটার ভিতরে দূরত্ব 0 থাকবে। এই যে এখন আগের মতো হয়ে গেল। এটা গেল লেটার স্পেসিং। আর লাইন স্পেসিংটা হচ্ছে এই একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব কতটুকু থাকবে। এটা আমি একটু নিচে রেখে যদি এখান থেকে করি তাহলে সহজেই বুঝতে পারবেন, লাইভ দেখতে পারবেন। এইটা ধরে যদি আমি বড় ছোট করি, দেখেন আমার নিচের প্যারাগ্রাফটা লাইন স্পেসিংটা বাড়তেছে এবং কমতেছে, হ্যাঁ। যতটুকু যখন দরকার হবে তখন এটা আমরা ইউজ করব নিজেদের প্রয়োজনে। তাহলে এই টুলসটা মোটামুটি বোঝা গেল। এরপরে পরেই আসে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, অর্থাৎ অপাসিটি বলতে পারেন। গ্রাফিক্সের ভাষায় এটা অপাসিটি সহজে বুঝে মানুষ। এই অপশনটা দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার টেক্সটকে, এটা শুধু টেক্সটের ক্ষেত্রে না, বা ইমেজ বা অন্য ডিজাইনের ক্ষেত্রে এটা এই অপশনটা থাকে, এই টুলসটা থাকে। আপনার এই টেক্সটকে আপনি আহ, স্পষ্ট করতে পারবেন এবং অস্পষ্ট করতে পারবেন। আপনার ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে এটা হালকা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ওয়াটারমার্ক দরকার হয়, হ্যাঁ। এখন যেরকমটা হয়ে গেল, হ্যাঁ। আপনি আপনার কি করলেন, আপনার টেক্সটের অপাসিটি কমিয়ে দিলেন, এখান থেকে এটা করে আপনি এখানে একটা ওয়াটারমার্ক রেখে দিলেন। আবার এটাকে কি করবেন, আপনি বাড়িয়ে দিবেন। এখানে কাজ শুধু এতটুকুই, এইটার ট্রান্সপারেন্সিটা কমানো এবং বাড়ানো, জাস্ট এই। আচ্ছা, তাহলে টেক্সটের ভিতরে আমরা মোটামুটি এই পর্যন্ত যা যা ছিল সব শিখে গেলাম। এটা অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন, আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই কেবল এটাকে পারফেক্টলি আপনারা জানতে পারবেন। যা যা আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে কি ইফেক্টস। ইফেক্ট অপশনে গেলে এখানে অনেকগুলা কাজ আছে। সাধারণত আমরা টাইটেল যখন ডিজাইন করব, তখন আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই অনেক সময় আমরা প্রোডাক্ট ডিজাইন করব বা যে যাই ডিজাইন ডিজাইন করি না কেন, টাইটেল থাকে বা থাকবে। সেই টাইটেল গুলার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইফেক্ট গুলা ইউজ করা লাগে। ইফেক্ট গুলা কি সেটা একটু সহজ করে বোঝানোর ক্ষেত্রে আমি যদি শুধু একটা ওয়ার্ড রাখি পুরো সেন্টেন্সের মধ্যে এবং ওয়ার্ডটাকে একটু বড় করে দেই, তাহলে সহজেই বুঝতে পারবেন। ব্যাস। এখন দেখেন, আমি শুধু এই ইওর লেখাটাকে ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করব। প্রথমে আসতেছে কি, শ্যাডো। অনেক সময় আমার এই লেখার শ্যাডোটা মানে একটা শ্যাডো দরকার হয় স্পষ্ট দেখানোর জন্য, মানে যখন যেটা প্রয়োজন হয় আর কি। এই শ্যাডোতে ক্লিক করলে এখানে দেখেন একটা শ্যাডো জেনারেট হয়েছে। এই একটা ছিল, ক্লিক করলেন, এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? আবার এই শ্যাডোকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। শ্যাডোটা কতটুকু থাকবে এবং কতটুকু দূরত্ব থাকবে, ডিরেকশন, এটা ঠিক কোন দিকে দেখাবেন শ্যাডোটা, এটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। হুম। আবার এখন যেমন শ্যাডোটা হচ্ছে এই পুরোপুরি একেবারে আরেকটা অক্ষরের শ্যাডো, মানে পুরোপুরি ছাওয়াটা পড়েছে, তাই না? বাট এটাকে ব্লার করে দিতে পারবেন। ব্লার মানে এই নিচে যে শ্যাডোটা পড়েছে সেটাকে ঘোলা হয়ে যাবে, এরকম স্পষ্ট দেখা যাবে না। এই যে ব্লার যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখেন নিচে যে শ্যাডোটা ছিল এটা ঝাপসানো হয়ে গেছে। হুম। আর ট্রান্সপারেন্সি হচ্ছে এইটাই, এই ট্রান্সপারেন্সি, তবে এটা হচ্ছে এই শ্যাডো ট্রান্সপারেন্সি। এটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। কমে গেল, আর আপনি হালকা শ্যাডো চাচ্ছেন, বেশি না, সেক্ষেত্রে এটা কমিয়ে দেবেন। অথবা আপনি একবারে ফুল শ্যাডো চাচ্ছেন, এটা হচ্ছে এখানকার কাজ। আর এই শ্যাডোটা অনেক সময় দেখেন আমাদের টেক্সটের কালার, এটা কি ব্লু কালার না গ্রিন নেভি ব্লু সম্ভবত, যাই হোক, এই কালারটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এই যে আমার টেক্সটের কালার শ্যাডো পড়েছে, বাট আমি শ্যাডোটা চাচ্ছি ব্ল্যাক কালারের, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এই কালার অপশন রয়েছে, নানান ধরনের কালারের শ্যাডো আমি নিতে পারবো, তবে আমি ব্ল্যাক কালারটাই পছন্দ করি। সাধারণত শ্যাডো পড়লে ওইখানে আহ, বিভিন্ন ধরনের কালারের শ্যাডো পড়ে না, শ্যাডো সাধারণত ব্ল্যাকই থাকে।
যাই হোক, ডিজাইনের পারপাসে যখন যার যেরকম প্রয়োজন হবে সেটা ইউজ করবেন। তবে যে ব্ল্যাক দিয়ে দিলে আপনি এটা মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এটা একটা শ্যাডো পড়েছে, রিয়েল শ্যাডো। হ্যাঁ, এই হচ্ছে এই ইফেক্টের শ্যাডো অপশন। আবার যদি আমি এখান থেকে বেরিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে? এই ইফেক্ট অপশনে ক্লিক করলাম। এখানে আমরা শুধু শ্যাডো এটা দেখলাম। এটা হচ্ছে লিফট, এটাও শ্যাডো, তবে এই শ্যাডোটার ভিতরে আমরা এতক্ষণ যে জিনিসটা করলাম সেটার একটা ভার্সন এক ক্লিকেই হয়ে যাবে। এবং নিচে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই আহ, বর্ণগুলো যেরকম দেখাচ্ছে আমার এটার ভিতরে ঠিক এমনই হবে আমি যদি এগুলাতে ক্লিক করি। এটা হচ্ছে এটার এক একটা ইফেক্ট। প্রয়োজন হয় আপনি ক্লিক করে দেখেন, দেখবেন যেটা কখন কোথায় প্রয়োজন হবে, আপনি কাজগুলো করার সময় এটা বুঝতে পারবেন। যদি এই হলোতে ক্লিক করেন, হলো হচ্ছে একটা ইফেক্টের নাম। এটা ক্লিক করলে দেখা যায় যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, আমার টেক্সটের যে মাঝখানের গ্যাপটা যেটা কালারের ছিল সেই কালারটাও হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হলো হলো ইফেক্ট। এই হলো ইফেক্ট গুলো অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নেম বা টাইটেল দেওয়ার ক্ষেত্রে এটা দরকার হয়। এরপরে আপনি যদি এই এটা কি স্পাইলিস এটা যদি ইউজ করেন, এটা যেরকম দেখতে পাচ্ছেন এখানে, এটাও হলো, তবে এটা হলোটা হচ্ছে শ্যাডো আকারে পড়ে। হুম, আর আউটলাইনটা যদি দেখি, আউটলাইনটা হলো আপনার যে লেখাটা, ওই লেখার বাইরে একটা স্ট্রক তৈরি হবে, আউটলাইন তৈরি হবে। হ্যাঁ, এই লেখার বাইরে আরেকটা দাগ মানে একটা বর্ডার তৈরি হবে। এবং বর্ডারের কালারটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্ল্যাক দেওয়া আছে, আপনি চাইলে এটা হোয়াইট করে দেন অথবা অন্য কোনো কালার দেন। হ্যাঁ, এবং এই কালারটাকেও যেমন আপনার এই আউটলাইনটাকেও আপনি এখান থেকে এই যে থিকনেস এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা বেশি আউটলাইন হয়ে গেছে, আমি এটা কমাতে চাচ্ছি, এই যে কমিয়ে দিলাম। এই ছিল মোটামুটি ইফেক্টের কাজ। এখানে আরো অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ক্লিক করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার এই পুরো টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে হয়তো বা বুঝতে পারবেন ভালোভাবে। এই হ্যাঁ, সব একরকম হয়ে গেছে এখন। আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ইফেক্টের ভিতরে আর একটা ইফেক্ট আছে যেটা খুব জরুরি, আমরা বেশি ব্যবহার করে থাকি, যেটা দরকার বেশি, সেটা নিয়ে আলোচনা করাটা আগে উচিত। আমি আবার সবগুলো ইফেক্ট বাদ দিয়ে দিলাম। এরপর সরাসরি সবার নিচে চলে আসলে এখানে দেখতে পারবো কার্ভ একটা ইফেক্ট আছে। অনেক সময় আমাদের এটা দরকার হয়, সেক্ষেত্রে যদি আমি এই লাইন থেকে এখান থেকে একটা একটা লাইন নিয়ে আমি কার্ভ ইফেক্টটা দেখাই, তাহলে এই লাইনটা আমাদের অনেক ক্ষেত্রে বাঁকানোর প্রয়োজন হবে, এটা লোগো বানানোর ক্ষেত্রে দরকার হয়। সেক্ষেত্রে ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট থেকে সবার নিচে চলে আসবো, এখানে দেখেন কার্ভের একটা অপশন আছে। এবং এই কার্ভে ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা একটা সার্কেলে রূপান্তরিত হচ্ছে বা হলো। এটা কি কি করবো, আমি এইটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। একেবারে ফুল কার্ভ হয়ে গেল, 100 প্লাসে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার ঠিক এটাকে যদি আমি সোজা করি, আমার লাইনটা সোজা হয়ে যাবে। আর ঠিক তার উল্টা দিকে নিলে এই সার্কেলটা উপর দিকে সার্কেল হবে। এটা দরকার হয় লোগো বানানোর ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশনাল লোগো গুলো এরকম হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই ইফেক্টের ভিতরে থাকা টেক্সটের ভিতরে যতগুলো ইফেক্ট আছে আমরা ইউজ করলাম, মোটামুটি বুঝে নিলাম। আমরা যখন প্র্যাকটিস করব, আমি যে দুই একটা স্কিপ করেছি, এগুলো আপনারা চেষ্টা করবেন ট্রাই করার জন্য, যাতে করে আপনার শেখা হয়ে যায়। আচ্ছা, এরপরে অ্যানিমেশন, পজিশন, এই দুইটা জিনিস দেখার পরেই আমাদের শেষ হয়ে যাবে। আর আমাদের ক্লাসের ডিউরেশন মাত্র 7 মিনিট আছে। আমি হয়তোবা আপনাদের কাছে বলে বিদায় নেওয়ার পূর্বেই এটা ক্লোজ হয়ে যেতে পারে, তবে আমি এই পুরো ক্লাসটা চেষ্টা করব এই টুলসের এই উপরে যে বারটা রয়েছে, এই বারের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলো দেখানোর। এবং শেষ হয়ে গেলে আপনারা মনে করবেন যে 80 বা 90% টেক্সটের যে ক্লাস ছিল সেটা হয়ে গেছে। এর বাইরেও যদি কিছু থাকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনারা প্রশ্ন করে স্যারের কাছ থেকে জেনে নিন, অথবা আরেকটা ক্লাস আপনাদের থাকতে পারবে বা পারে, দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন মূলত আপনি কোন একটা ভিডিও বানানোর ক্ষেত্রে অ্যানিমেশনটা ইউজ করা হয়, অথবা গিফ টাইপের যে ইমেজগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে আপনার অ্যানিমেশন দরকার হবে। আপনার টেক্সটকে বিভিন্ন রকমের অ্যানিমেট করাতে পারবেন। এই অ্যানিমেশন অপশনে ক্লিক করলে আপনি এখানে প্রত্যেকটা অ্যানিমেশন নিচে নাম লেখা দেখবেন, এবং উপরে যদি মাউসটা রাখেন তখন আপনি দেখতে পারবেন আপনার টেক্সটটা ঠিক কিরকম অ্যানিমেট করবে। হ্যাঁ, প্রথমটা যেমনটা দেখতে পারলেন, এই যে একটা নাম এখানে আসলো, তবে এটা ক্লিক করার পরে এখান থেকে এটা কন্ট্রোলের একটা অপশন চলে আসে। মানে এই অ্যানিমেশনটা কতটুকু স্পিড আসবে, অনেক বেশি স্পিড থাকবে না কম থাকবে, এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে দেখেন বোথ অন এন্টার এবং অন এক্সিট, এই লেখাগুলোর মানে কি? অন এন্টার হচ্ছে শুরু থেকে আসতেছে, বোথ ক্লিক করলে আসবে আবার যাবে। আর যদি অন এক্সিট ক্লিক করি তাহলে শুরু থেকে যাচ্ছে, চলে যাবে, এই হচ্ছে বিষয়। তো প্রত্যেকটা অ্যানিমেশন এরকম। আবার যদি আপনি এটাতে ক্লিক করেন, এদিক থেকে আসতেছে, এটাতে ক্লিক করেন, একটা উপরে একটা শেপ প্রথমে আসলো, এরপরে টেক্সট গুলো শো হলো।
এই এখন টেক্সট গুলা পপ আপ হয়ে আসতেছে, এরকম প্রত্যেকটা অপশনই আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার এই টেক্সটটাকে ওইরকম অ্যানিমেশন হয়ে ভাইয়া এটা এগুলো কি আসতেছে। ছবিতে ব্যবহার করা যাবে? স্টিল যে ছবিগুলা পিকচার জেপিজি এগুলাতে ব্যবহার করলেও অ্যানিমেশনটা দেখতে পারবেন না। এইগুলা ব্যবহার করবেন হচ্ছে ভিডিও বানানোর ক্ষেত্রে। আপনারা যখন MP4 ফাইল বানাবেন এই ক্যানভা দিয়ে তখন এটা ইউজ করবেন। আদারওয়াইজ আপনি যে ইমেজগুলো ডিজাইন করতেছেন সেখানে এটা ইউজ করলেও দেখা যাবে না। ডাউনলোড করার সময় এটাকে MP4 ফাইল ফরম্যাটে ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে দেখতে পারবেন। তো এই ছিল আপনার অ্যানিমেশন। অ্যানিমেশন অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা এই যে মাউস রাখলে যেরকম দেখা যায় ঠিক এটাই করবে। এই হচ্ছে অ্যানিমেশন, এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, এগুলো বাই ডিফল্ট। এরপরে আপনার পজিশন। পজিশন মূলত আমরা যখন কোনো টেক্সট প্যারাগ্রাফ টেক্সট লিখি এরপরে আমরা দেখা যায় যে লিস্ট করি, লিস্ট গুলো পজিশন করা দরকার হয়, বা বিজনেস কার্ড তৈরি করি, সেক্ষেত্রে আমাদের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি লেখাগুলো একটা লাইনের মধ্যে রাখতে চাই। তো এটা আমরা এখান থেকে যে অ্যালাইনমেন্ট শিখেছি এটা দিয়েও করতে পারি, অথবা আমরা চাইলে এখানেও অনেকগুলো অপশন আছে এটা দিয়েও করতে পারি। এই যে টপ অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, বটম, এই জিনিসগুলো আমরা ইউজ করে, মানে টপ বলতে উপরে থাকবে সমান হয়ে, লেফট এগুলা লেফটে সমান হবে, এটা বুঝতেই পারতেছেন। অনেকটাই অ্যালাইনমেন্টের মতো, একই অর্থে এটা ব্যবহার হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের টেক্সটের PDF এর ভিতরে আমি যেটা দেখেছিলাম যেটা দরকার হতে পারে, আমি যেটা যেটা খুব জরুরি দরকার হবে সেটা দেখিয়ে যাচ্ছে এবং টুলস গুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এই টেক্সটটা এই টেক্সটের উপরে আনতে হবে এবং এটা এটার নিচে নিতে হবে। এটা কিভাবে করবেন সেটার কাজ হচ্ছে, আমি যদি কালারটা ভিন্ন করি সেক্ষেত্রে এটা পার্থক্যটা বোঝা যাবে। এটার কালার করে দেই রেড কালার। আচ্ছা, এটাই কালারই থাক। এখন কোনটা কোনটার উপরে আছে সেটা সহজেই বোঝা যাবে। আমি এই ইউর লেখাটাকে এটার উপরে আনতে চাই। এটা আনার জন্য দুইটা উপায় আছে। আপনি এই যে এই 3 ডটে ক্লিক করবেন, অথবা দেখবেন যে আপনার এখানেও এই পজিশন অপশনে গেলেও পাবেন। এখান থেকে এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ যে অপশনটা, ফরওয়ার্ড এবং টু ফ্রন্ট, মানে এই টু ফ্রন্টে ক্লিক করলে সবার উপরে চলে আসবে, আর ফরওয়ার্ডে ক্লিক করলে এক ধাপ উপরে আসবে। ধরেন এখানে অনেকগুলো টেক্সট আছে, আর এটা আরেকটা কালার দেন, এই কালার, এবং এখানে দুই তিনটা আছে, এই ইউর লেখাটা সবার নিচে, এই লেখাটা সবার নিচে। এখন যদি আপনি পজিশন আসেন তখন এই দেখতে পারবেন টু ফ্রন্ট মানে একসাথে এক লগে উপরে আসবে, সবগুলোর উপরে চলে আসবে, আর ফরওয়ার্ড মানে একটা লাইনের উপরে আসবে। এটা সহজে বোঝার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কয়টা লেয়ার আপনার আছে, তিনটা টেক্সট, তিনটা লেয়ার আছে। এটা আবার এখান থেকেও চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে আসেন, এই শুধু লাল লেখাটার উপরে চলে আসলো, এই লাল লেখাটার উপরে ইউর লেখাটা আসছে এবং তার উপরে এটা আছে এবং ইউর লেখাটা মাঝখানে চলে গেছে। এভাবে এটা চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে অ্যারেঞ্জ করলে এই যে ফরওয়ার্ড টু ফ্রন্ট, ব্যাকওয়ার্ড টু ব্যাক, এটার মানে হচ্ছে আপনি এক ক্লিকের মাধ্যমে সবার নিচে এবং সবার উপরে পাঠাতে পারবেন। এই টু ব্যাক সবার নিচে চলে গেছে। এখন এটা যেহেতু নিচে আছে তাই এই ফরওয়ার্ডের অপশনটা আবার ভিজিবল হয়ে গেছে, এটা কিন্তু ডিজেবল ছিল। এই হচ্ছে বিষয়। তো এটা উপরে উঠানো নামানো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এবং এটা ইউজ করে কাজে লাগাতে পারবেন। পরে যে অপশনটা আছে এটা হচ্ছে কপি স্টাইল। আপনি এই যে টেক্সটটাই স্টাইল করেছেন এই স্টাইলটাকে আপনি আবার নতুন একটা টেক্সট নিয়ে সেটার ভিতরে একই উপায়ে করবেন, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। শর্টকাটের জন্য আপনি এখন এই টেক্সটে সিলেক্ট সিলেক্ট থাকা অবস্থাতে যদি আপনি এই কপি স্টাইলে ক্লিক করে এই স্টাইলটা এই ইউর লেখার ভিতরে দিতে চান, তাহলে এটার উপরে এসে শুধু একটা প্রেস করবেন, দেখবেন আপনার ইউর লেখাটাও এটার মতো হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট কপি স্টাইল, মানে এই সেম স্টাইলটাকে কপি করে আরেকটা টেক্সটের ভিতরে দিবেন। এই হচ্ছে আপনার মোটামুটি এই শো করা যতগুলো টুলস আছে সবগুলাই ছিল, আরো কয়েকটা রয়ে গিয়েছে। আমি যদি এগুলো দেখাই, এটা এটা একটু দেখান, টেক্সটটা একটু দেখান। একটা মিনিট আমি শেষ করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে আন্ডারলাইন, এটা খুবই সিম্পল, এই জন্য আমি এটা ধরেন বেশি সময় নিয়ে দেখাতে হবে না। এই আন্ডারলাইনটা যদি আমি ক্লিক করি আমার লাইনের নিচে একটা লাইন তৈরি হবে, আন্ডারলাইন তৈরি হবে। এটা ক্লিক করলাম, উঠাই দিলাম। এরপর এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। অনেক সময় আমাদের একটা লাইন বা একটা ওয়ার্ড কি করতে হয়, কেটে দিতে হয় প্রোডাক্ট প্রাইস বসানোর ক্ষেত্রে, যে আমার এটা রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস এটা দিয়ে এখন বর্তমান প্রাইস এটা ছিল, সেক্ষেত্রে আমাদের পুরনো যেই প্রাইসটা থাকে সেটা কেটে দিতে হয়। সেক্ষেত্রে আমি কি করব, ধরেন আমার এটা আমার আগের প্রাইস, এটাকে আমি কি করলাম কেটে দেব। এইখানে ক্লিক করে আমি 3 ডটে ক্লিক করে এই স্ট্রাইক থ্রো অপশনটা কোথায় আছে এটা খুঁজে বের করে এটাতে ক্লিক করলে আমার এই লেখার উপর একটা
কাটা দাগ চলে আসবে। হ্যাঁ, এই হচ্ছে এটার বিষয়। আর পরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস। হ্যাঁ, আপার কেস লোয়ার কেস বলতে আমি এই আমার সবগুলা লেখা বড় হাতের করতে চাই, এক ক্লিকের মাধ্যমে সবগুলো লেখা বড় হাতের হয়ে গেল। আবার এই ক্লিক, এটা উঠিয়ে দেব, আবার লোয়ার কেস হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে অ্যাডভান্স ফরম্যাটিং, এটার ভিতরে তেমন কিছু নেই, এটা আমাদের দরকারও হবে না। মোটামুটি আপনি যদি কোনো ডিফল্ট টেক্সট নিয়ে কাজ করেন, সেটার ভিতরে কি কি থাকে, কি কি প্রয়োজন হবে, সবগুলি আমি আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এখান থেকে আপনাদের টেক্সট নিয়ে 70-80% জানা হয়ে গেছে যদি এটা প্র্যাকটিস করেন। আমাদের ক্লাসের সময় শেষ, 1 মিনিট আছে, এটা অটোমেটিক্যালি কেটে যাবে। আমি খুবই দুঃখিত, সময়ের অভাবে আপনাদের কথাগুলো শুনতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল, তবে যদি পরবর্তীতে কোনো ক্লাস আবার আমাকে নিতে হয়, ইনশাল্লাহ চেষ্টা করবো সেদিন আপনাদের কথাগুলো শুনতে, শোনার। এবং আজকে মিউট করে দিয়েছিলাম আপনাদের, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছিল, তাই এটা ভিডিওটা বা ক্লাস রেকর্ডটার স্বার্থে যেন আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারেন, তাই এটা আর খারাপভাবে দেখবেন না। ক্লাস কেটে যাচ্ছে, অনেক কিছুই দেখানো হয়েছে, এইটুকু যদি আপনারা রিসিভ করতে পারেন আলহামদুলিল্লাহ, টেক্সের মোটামুটি 80-90% কাজ শেষ। হ্যাঁ, অনেকগুলো মেসেজ আপনারা